প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সৌরজগৎ নিয়ে। একটা সৌরজগতের যে সংখ্যাবাচক যে প্রশ্নগুলো রয়েছে, আমরা একটা সংখ্যার খেলা খেলবো। এই জন্য নাম দিয়েছি কি সংখ্যার খেলা। আমরা একটা সংখ্যার খেলা খেলবো। আচ্ছা, এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হলো মানবিক শাখার ভূগোল ও পরিবেশ বইয়ের 13 থেকে 15 পৃষ্ঠার মধ্যে এটা পাবা। তোমরা যারা মানবিক শাখার স্টুডেন্ট আছো, তোমরা ভূগোল বই 13 থেকে 15 পৃষ্ঠার মধ্যে পাবা। আর যারা বিজ্ঞান শাখার আসো, তারা 24 থেকে 26 পৃষ্ঠার মধ্যে বা বইয়ের ওখানে এই জিনিসটা পাবো। দেখো, এই সৌরজগতের মধ্যে এর ব্যাস, গড় দূরত্ব, গ্রহ, উপগ্রহ, এই বিষয়ের যে সংখ্যাগুলো রয়েছে, অনেক স্টুডেন্ট এটা কি করতে পারে না, মনে রাখতে পারে না। অনেক কথা এমনও বলে যে ভাই এখানে অনেক সংখ্যা আছে, আমি অন্যান্য অধ্যায়গুলো পড়ে এবং এই সৌরজগতের অধ্যায়টাকে এড়িয়ে যায়, এটা থাক, এটা পরে করবো, এই সংখ্যাগুলো মনে রাখতেছে না। আবার অনেকে এমনও বলে যে এই সৌরজগতের অধ্যায়টা যদি বা এই জায়গায় সৌরজগতের যে পয়েন্টটা, যে পরিচ্ছেদটা, এটা যদি আমি পড়তে যাই তাহলে তো আমার 3টে সাবজেক্টের সময় খায় ফেলবে। সো এটা আমি এখন পড়বো না, আমি এটা পরীক্ষার আগে একবার দেখে যাবো, কমন পাইলে পাবো, না পাইলে। এখন আমরা এটাকে সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টা এখন আমি তোমাদেরকে শেখাবো। দেখো, শুরুতে তোমরা ফোকাস করো এই সূর্য, এই সৌরজগতের কেন্দ্রে আছে, এ সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। একে কেন্দ্র করে 1, 2 এভাবে 8টা গ্রহ একে কেন্দ্র করে ঘুরতেছে, একে কেন্দ্র করে আবর্তন করতেছে। কি করতেছে? আবর্তন করতেছে। আচ্ছা, এখানে সংখ্যার কথা যেহেতু বলছি, এখন আমাকে তোমাদের যদি প্রশ্ন করি, ভাইয়া বলো তো বুধের ব্যাস কত? তুমি বলতে পারবে না। তুমি বলতেছো যে এটা কিভাবে 4850 ব্যাস, তুমি এটা বলতে পারতেছো না। দেখো, শুক্রের ব্যাস কত? 12104। পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস হচ্ছে 12667। পৃথিবীর পরে কি আছে? মঙ্গল আছে। মঙ্গলের ব্যাস কত? 6687। না সরি, 6787 হবে, ঠিক আছে। এবং এই 5 নাম্বারটা, পৃথিবীর পরে কি আছে? মঙ্গল আছে। পৃথিবীর পরে কি আছে? মঙ্গল আছে। মঙ্গলের পরে কি আছে? বৃহস্পতি আছে। বৃহস্পতির ব্যাসটা হচ্ছে কত? 1,42,80 কিলোমিটার। তো এইভাবে প্রত্যেকটার ব্যাস আছে। তো এই সংখ্যাগুলো তোমরা কি করতে পারতেছো না, মনে রাখতে পারতেছো না। তো এখন আমরা এই ছকটা পূরণ করব শুধুমাত্র টেকনিকের সাথে। শুরুতেই আমরা যেটা দেখবো উপগ্রহ। একটা ছন্দ মনে রাখবো। সেই ছন্দটা কি? 9, 9, 1, 2, 14, 27, 82, রাজা খায় 79। শুরুতে বলে দিচ্ছি রাজাকে, শুরুতে বলে দিচ্ছি রাজা হচ্ছে বৃহস্পতি। এ হচ্ছে কি? রাজা। একে কেন আমরা রাজা রাজা বলবো? আমরা নীতির যে রাজা তাকে বলি রাজনীতি। হাঁসের যে রাজা তাকে আমরা কি বলি? রাজহাঁস। তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা যখন এই রাজ যুক্ত করে দিই, তো গ্রহের যে রাজা তাকে আমরা কি বলবো? গ্রহরাজ। যদি বলে গ্রহরাজ কোনটি, তাহলে বলবো বৃহস্পতি। সোজা, এখানে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো সমস্যা নেই। বলবা গ্রহরাজ কোনটি, তাহলে বলবা বৃহস্পতি। কেন? এই গ্রহের রাজা। এখন দেখো, আমি তোমাদের একটা ছন্দ বলছি, দেখো একটু হালকা করে লিখে দিচ্ছি যেহেতু জায়গা কম। এটা হচ্ছে 9, 9, 1, 2, 9, 9, 1, 2, 14, 27, 82। 9, 9, 1, 2, 14, 27, 82। এখানে কটা জিনিস আসছে? তো এখানে এইখানে কটা? 7টা। আবার আমরা রিপিট করলাম যে এখানে 7টা বিষয় আসছে। তো আর একটা গ্রহ তো লাগবে, এখানে তো উপগ্রহের কথা বলছি, সেটা হচ্ছে 79। কত? 79। একে একটু বড় করে দেখালাম কেন? এ হচ্ছে রাজা। এই কেমন রাজা? এই যে বৃহস্পতি যে গ্রহ রাজা, গ্রহরাজ, এ হলো সেই রাজা। এখন মনে রাখবে কিভাবে? ছন্দটা এভাবে মনে রাখবা, 9, 9, 1, 2, 14, 27, 82, রাজা খায় 79। আমি যে বলতেছি যে এখানে রাজা খায়, রাজা কি খায়? তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি যে বললেন যে এখানে রাজা খায়, রাজা কি খায়? তো দেখো, এই রাজাটা কি ছিল? এই রাজাটা একটু মানে ধূমপাই ছিল। নেগেটিভলি নিবা না, আগে বলে দিচ্ছি, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের বলতেছি। এ ধূমপাই ছিল। তো রাজা কি কম দামি খাবে? এ 79 টাকা দামের সিগারেট খাই। কত কত টাকা দামের? 79 টাকা দামের সিগারেট খাই। তাহলে 9, 9, 1, 2, 14, 27, 82। রাজা বলতেছে যে এদিক দিয়ে তোমরা আসলা, আসিয়া আগে রাজাকে ধরবা না, আগে আবার উল্টা পাশ দিয়ে আসবা, আসে এখানে আসি লাগবা। তাহলে 9, 9, 1, 2 আসি, এখানে থামবা, একে বলবা না। তারপর কি বলবো? 14, 27, 82, তারপর থাকলো 79। তাহলে শব্দটা যদি সাবলীল ভাষা বলো তাহলে এরকম হবে যে 9, 9, 1, 2, 14, 27, 82, রাজা খায় 79। এখন দেখো, এটা হলো উপগ্রহের ছন্দ। এখন দেখো, এই বুধ মানে 1 নাম্বার, 1 নাম্বার বুধের উপগ্রহ প্রথমটা কি আছে? নাই। এই দেখো, এর উপগ্রহ নাই। ক্লিয়ার? নেক্সট দেখো শুক্র, 2 নাম্বার আছে শুক্র, 2 নাম্বার আছে শুক্র।
এখানে কি আছে? নাই। তার মানে এর উপগ্রহ নাই। তারপরে দেখো 3 নাম্বার কি আছে? 1। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে পৃথিবী। পৃথিবীর মনে রাখবা একটি মাত্র আছে, সেটা হলো চাঁদ। এটা হলো কি? চাঁদ। পৃথিবীর একটি মাত্র আছে। গেল। এরপর কি আছে? এরপর 3 নাম্বার গেল আমাদের। 4 নাম্বার। 4 নাম্বার আছে মঙ্গল। মঙ্গলের আছে 2টা। ওটা আছে 2টা। এটা হলো একটা হলো ফোবস, একটা উপগ্রহের নাম হচ্ছে ফোবস, আর একটা হচ্ছে ডিমোস। জায়গায় শর্ট দিকে আমি এটা লিখে দিলাম না, মনে রাখবা ফোবস, ডিমোস, এই দুটো আছে। আচ্ছা, এখন এই যে বৃহস্পতি, আমি কি বলছি? বৃহস্পতি কি বলছি? একে পরে রাখবা, আগে উল্টা পাশ থেকে আসবে। উল্টা পাশ কি? আমি কি বলছি? 9912, মনে রাখবা 9912 14 27 82, মানে 1 2 শেষ হওয়ার পরে আবার উল্টা পাশ থেকে আসবে। তুমি যেহেতু উল্টা পাশ থেকে বললা, তাহলে এখানে তো উল্টা পাশ থেকে লিখতে হবে। তাহলে নেপচুনের উপগ্রহ আছে 14টি। 14টির পরে কোনটা আছে? 27টি। 27টি। তারপরে কত আছে? 82টি। এই যে 82। এটা হয়ে গেল না? 9912 14 সাথে 82 গেল। এখন রাজা খায় 79, একে দিলে 79। এ হচ্ছে গ্রহরাজ, এ হচ্ছে বৃহস্পতি। এটা করলো। এখন দেখো, আমরা শুরুতেই এই 9912 14 27 82, এই রাজা খায় 79, এই ছন্দটা থেকে এই 8টি উপগ্রহ এত সহজে মনে রাখলাম, যেটা স্বাভাবিকভাবে পড়ে মাথায় রাখতে হলে অনেকটা হেজিবিজি ফিল করতে হবে। ইংরেজি যেটাকে বলে আনকমফোর্ট ফিল করতে হবে বা আনইজি ফিল করতে হবে, অনেকে হেজিটেশন ফিল করে। সো আমাদের কি করতে হবে? এই টেকনিকে মনে রাখতে হবে। নোট করতে পারো, লিখে নিতে পারো এই জিনিসটা তোমরা। তাহলে উপগ্রহের সংখ্যাটা আমাদের গেল। এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো একটা আছে প্রদক্ষিণ কাল, গড় দুটো। এই সমস্ত সংখ্যাগুলোকে তোমরা খুব ইজিলি ভাবে মনে রাখবে। দেখো, এখন আমরা শুরুতেই প্রদক্ষিণের কালের ব্যাপারটা দিতে পারি। কতদিন লাগে, কত বছর লাগে? দেখো, আমি এখানে লিখে দিচ্ছি প্রদক্ষিণ কালে বুধের সময় লাগে 88 দিন। আগে লিখে দিই, তারপরে বলতেছি কতদিন। 88 দিন। শুক্রের লাগে 225 দিন। পৃথিবীর লাগে 365 দিন। কতদিন? 365। মঙ্গল গ্রহের লাগে 687 দিন। কতদিন? 687 দিন। বৃহস্পতির প্রদক্ষিণ করতে, বৃহস্পতির কি করতে? প্রদক্ষিণ করতে এর সময় কত লাগে? 4331 দিন। 4331। রেসপন্স করবা, বুঝতেছো কোন জায়গায় সমস্যাটা? রেসপন্স করবা, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবা। এখন এই যে শনি, এগুলো ছিল দিন। এগুলো কি ছিল? দিন। এখন চলে যাচ্ছে যে আমরা বছর। এ 29.5, এই 29.5 এটা হবে বছর। এটা হবে কি? বছর। এগুলো হচ্ছে দিন, আর এটা হচ্ছে কি? এই মনে রাখবো, এই চিহ্নটা দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে বছর। তাহলে প্রথম 5টা হচ্ছে দিন, পরের 3টা হচ্ছে বছর। এ হচ্ছে কত? 29.5 বছর। এর হচ্ছে 84, এবং নেপচুনের হচ্ছে 165 বছর। এটা হচ্ছে বছর। বছর মনে রাখবা। এখন এই প্রদক্ষিণ কালটা কিভাবে মনে রাখবে? একটু এখানে ফোকাস করো, তাহলে বিষয়টা বুঝতে পারবা। দেখো, আচ্ছা, এই বুধ কি সূর্যের কাছাকাছি আছে নাকি এই ইউরেনাস কাছাকাছি আছে? নিশ্চয়ই বুধ আছে। তো বুধ যদি আগে থাকে, তো এর এটা যদি প্রদক্ষিণের এরিয়াটা এটা যদি কম হয়, এর ব্যাসটা যদি কম হয়, তাহলে এর আগে আসবে না। তো এই কারণে কি 88 দিনের মধ্যে প্রদক্ষিণ শেষ করছে। এর থেকে দূরে আছে শুক্র, এইভাবে কি 225 দিন। তো যেটা দূরে আছে সেটা এইভাবে আসছে। মনে রাখবা কিভাবে? এখন দেখো, মনে রাখবা হলো যে এই যে এখানে আমরা গড় দূরত্বের বিষয়টা দিলে হয়তো তোমরা আর একটু ক্লিয়ার করতে পারবা। আচ্ছা দেখো, আমরা একটু গড় দূরত্বের বিষয়টা দিয়ে দিই। এই বুধের সূর্য থেকে এই বুধের গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। 5.8 কোটি কিলোমিটার। এর হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। এর হচ্ছে 15। এর হচ্ছে 22.8। এটা হচ্ছে 77.8। এখানে যেটা আছে সেটা কিসের নিচে? এটা হচ্ছে 100 নিচে এই জিনিসটা আছে। এখন আমরা শনি হলো 143, এ হলো 287, এ হচ্ছে 450। এখন তুই বলতেছো, ভাইয়া এইগুলো এতগুলা কিভাবে মনে রাখবো? এতগুলো তো মনে রাখা পসিবল না। দেখো, পসিবল হবে। একটু একটু জাস্ট খেলাটা দেখো। এই যে রাজা, তোমাকে কি বলছিলাম? ধূমপান করতো।
এ 79 টাকা দামে সিগারেট খাইতো, তার মানে রাজাকে বৃহস্পতি, এর উপগ্রহের সংখ্যা কটা হবে? 79। তো এই রাজার একটা বদ অভ্যাস ছিল, এ বাকি খাইতো দোকানে। কি করতো? বাকি খাইতো। এ বাকি খাইতো, এ কি করছে? 4331 টাকা বাকি করছে। এ কি করছে? এই জায়গাটা ভিজে ভিজে হচ্ছে, আমি একটু মিশাই দিচ্ছি একটু, জাস্ট 1 মিনিট। এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি কি করলাম, একটু ফ্রেশ করে দিলাম। তো দেখো, রাজা খায় 79, এ 79 টাকা তোমার একটা সিগারেট খাইতো। এখন এ কি হয়েছে? এ দীর্ঘদিন সিগারেট খাওয়ার ফলে এ যে দোকানে খাইতো সেখানে বাকি খাইতো 4331। 4300 কত? 31 টাকা বাকি করছে। মনে রাখতে হবে এইভাবে যে এ 4331 টাকা বাকি করছে। এখন বৃহস্পতির এর উপগ্রহ কটা? 79 টাকা দামে সিগারেট খায়, তাই 79টার উপগ্রহ। এর প্রদক্ষিণ কাল হলো 4331 দিন। তাহলে এ যত টাকা বাকি করছে এর প্রদক্ষিণ কালটা ততই হবে। মনে রাখবা, একটু রিপিট করতেছি। এ সবচেয়ে বড় গ্রহ, তাই একে গ্রহরাজ বলা হয়। গ্রহের রাজা, তাই গ্রহরাজ। এ কি এর একটু বদ অভ্যাস আছে, এ সিগারেট খায়, একটা সিগারেটের মূল্য 79 টাকা। মনে রাখবা, রাজা যে সিগারেট খায় তার নাম হলো, নেগেটিভলি নিবা না, আমি কিন্তু আগে বলে দিছি। এবং এ 4331 টাকা কি করে? বাকি খাইছে। তাহলে এখন বৃহস্পতির উপগ্রহ সংখ্যা হচ্ছে 79টি এবং এর এর প্রদক্ষিণ কাল হচ্ছে 4331 দিন। মনে থাকবে, 4331 দিন। এখন দেখো, এই যে রাজা, আচ্ছা রাজার দরবারে প্রহরী থাকে কি থাকে না? অবশ্যই প্রহরী থাকে। একটা প্যাটার্নে কিন্তু আসতেছি, এই জন্য একটা নাম দিছি সংখ্যার খেলা। কিসের খেলা? সংখ্যার খেলা। দেখো, একটু ফোকাস করো। তো এই বৃহস্পতি গ্রহটার একটা কি ছিল? প্রহরী ছিল। অনেক প্রহরী ছিল, তার মধ্যে একটা প্রহরীর নাম হচ্ছে শনি। গল্পটা একটু মুখে মুখে একটু ফিল করো। এর একটা কি ছিল? প্রহরী ছিল। এই প্রহরী থাকার কারণে একটু এদিক থেকে আমি বিষয়টাকে ফোকাস করতেছি। দেখো, এর একটা কি ছিল? বৃহস্পতির একটা প্রহরী ছিল, তার নাম হলো শনি। তার নাম কি? শনি। শনির বয়স ছিল 29.5 বছর। দেখো, প্রথম 5টা কিন্তু দিন আছে এখানে, প্রদক্ষিণ কালে প্রথম 5টা কি আছে? দিন আছে। এবং এই দিনের পরের 3টা বছর আছে। তো শনির বয়সটা কত? শনির বয়স হচ্ছে 29.5 বছর। তাহলে রাজার প্রহরীকে শনি, শনির বয়স কত? 29.5 বছর। এ চাকরিতে জয়েন করার পর 84 দিন ধরে কাজ করতেছে। কতদিন ধরে কাজ করতেছে? 84 দিন ধরে এ রাজার এখানে প্রহরী কাজটা করতেছে, 84 দিন ধরে। এবং এই শনি বেতন পায় 165 টাকা। শনি কত পায়? 165 টাকা। মনে রাখবে। এখানে একটা জিনিস দেখো, যে তাহলে একটু ফিল করো তো, রাজা যে ধূমপান করে সে সিগারেটটার দাম হলো 79 টাকা। রাজা যে দোকানে বাকি করছে সেখানে হচ্ছে 4331 টাকা। রাজার রাজ্যে যে প্রহরী আছে তার নাম হলো শনি। শনির বয়স হচ্ছে 29.5 বছর। এ কি করে? 84 দিন ধরে চাকরি করে। কোথায় চাকরি করে? রাজা রাজ্যে চাকরি করে। এ কত টাকা বেতন পায়? এ 165 টাকা বেতন পায়। তোমাদের একটা মজার জিনিস আমি দেখাবো। সেই জিনিসটা হচ্ছে যে এখানে 165 টাকা সে বেতন পায়। এখন বেসিক্যালি যেটা হয়, এই শনিও চাকরি নেওয়ার জন্য রাজাকে ঘুষ দিয়েছে। কি করছে? ঘুষ দিয়েছে। সাধারণত এটা হয় নেগেটিভ সাইডে যাচ্ছে না, জাস্ট বোঝানোর স্বার্থে। এটা নেগেটিভলি কোনোভাবে কেউ নিবে না। তো এই শনি কি করছে? এ রাজাকে ঘুষ দেবে। রাজা হচ্ছে বৃহস্পতি, একে কি করবে? ঘুষ দেবে। ঘুষ দেওয়ার জন্য এ কি করছে? এ 450 টাকা, এর বেতন 165 টাকা। এ কি করছে? এ 450 টাকা নেপচুনকে দিয়েছে। কত দিয়েছে? এই 450 টাকা শনি নেপচুনকে দিয়ে বলতেছে, আমি তো রাজার মুখোমুখি সরাসরি হইতে পারতেছি না, ইউরেনাসকে বলতেছে যে তুমি না সরি, এই যে মানে শনি একে নেপচুনকে বলতেছে যে তুমি এই 450 টাকা রাজাকে দিবা। নেপচুন বলতেছে, আমি ঘুষ ধরি রাজার কাছে যাব, আমি যাইতে পারবো না, আমার সাগরের আছে, আমার লোক আছে, আমি তাকে দিয়ে পাঠাবো। এই নেপচুন কি করলো? এ ইউরেনাসকে দিয়ে পাঠাইলো। একে দিয়ে পাঠানোর সময় নেপচুন খাইলো। এ 450 টাকা দিতে বললো, এ দিল না। ঘুষ কি করলো? এ সেখান থেকে খেটে 287 টাকা কি করলো? শনির এখানে জমা দিল। 287 টাকা কি করলো? তার কাছে অবশিষ্ট সে 287 টাকা ইউরেনাসকে দিল। ইউরেনাস কি করলো? এ বলতেছে
নেপচুন খাওয়ার পরে আমাকে দিল, আর আমি কি পুরো টাকা যা দিয়ে আসবো? ও কি করতেছে? ও করতেছে হলো কি, ও 287-এর মধ্যে খাওয়ার পরে সেখান থেকে কেটে নিয়ে ও 143 টাকা শনির হয়ে বৃহস্পতিকে জমা দিল। দেখো, মনে হইতে পারে যে এটা তো লং একটা গল্প বা এরকম মনে হইতে পারে, কিন্তু দেখো তোমরা যদি সহজ, দেখো আমি একটু এদিকে আসতেছি, তোমরা যদি একটা জিনিস মানে সহজভাবে যদি ইমেজিং করো তাহলে বিষয়টা সহজ হবে। দেখো, তোমরা গল্পটা মনে রাখবা, একটু ইমেজিং করবা, তাহলে এই এত কষ্ট করে পড়তে হবে না, এত কষ্ট করে কি করতে হবে না, পড়তে হবে না। দেখো তোমরা কি করবা এখানে, এই যে তাহলে একটু রিপিট করে নেই, শনির বয়স কত? 29.5 বছর, তার মানে এর প্রদক্ষিণ কাল 29.5 বছর। আমি বলছি শনির কত কতদিন ধরে চাকরি করতে হচ্ছে? 84 বছর, তাহলে ইউরেনাসের প্রদক্ষিণ কাল হলো 84 বছর। আমি বলছি শনি নেপচুনের বেতন কত? 165 বছর, 165 টাকা, তার মানে 165 বছর। দেখো, এই জিনিসটা তোমরা মনে রাখবে। আর এই যে পৃথিবীর যে প্রদক্ষিণ কাল 365 দিন, এটা কে না জানে? আমি তো বলবো ম্যাক্সিমাম সবাই জানে এই যে 365 দিনে 1 বছর হয় বা এটা ঘুরতেছে। তো এখানে এটা ঘুরতে একটা ব্যাপার আছে এখানে, যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় নেয়। এই 5 ঘন্টা বা 48 মিনিট 47 সেকেন্ড নিয়ে এটাকে 6 ঘন্টা ধরে 4 বছর অন্তর এটাকে আবার অধিবর্ষ বা লিপ ইয়ারে পরিণত হয়। ওটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে আমরা জাস্ট এই সংখ্যার খেলাটা নিয়ে আলোচনা করি। তো দেখো, এটা প্রথম তো বুধ যেহেতু কাছাকাছি থাকে তাহলে 88 দিন, এর থেকে শুক্র যেহেতু ধরে 225 দিন, পৃথিবী সবাই জানে 365 দিন, শুধু মনে রাখবে মঙ্গলটা 687 দিন। আর এইটা বৃহস্পতির প্রদক্ষিণকাল কত? সেটা তো বললাম যে রাজা যত টাকা বাকি করছে তত, বা রাজা যত টাকা বাকি করছে ততই তার প্রদক্ষিণকাল। শনির বয়স কত? ততই তার প্রদক্ষিণকাল। শনির বয়স, এই যে শনি, এই যে প্রদক্ষিণকাল 29 বছর, 29.5 বছর। এ 84 দিন ধরে চাকরি করে, 165 টাকা বেতন পায়। মুখে মুখে মুখস্থ হয়ে যাবে। তুমি ক্লাসটা শুধু একটু মনোযোগ দাও, এটা বোঝার জন্য কোনো স্মার্ট বোর্ডের প্রয়োজন নাই, তুমি শুধু একটু মনোযোগ দাও। তুমি মনোযোগ দিলে এই জিনিসটা তোমার মুখে মুখে, শুধু আমার মুখের দিকে তাকাও, এই বোর্ডের দিকে তাকাও, তুমি বুঝতে পারবা। এ প্রথমে ঘুষ কত দিল? শনি নেপচুনকে ঘুষ দিল 450 টাকা রাজাকে দেওয়ার জন্য। এ পুরোপুরি না দিয়ে ইউরেনাসের মাধ্যমে 287 টাকা দিল। এ আবার কি করলো? 287 টাকা না দিয়ে শনির নামে 143 টাকা জমা দিল। তাহলে শনির থেকে রাজা কত টাকা পেল? 143 টাকা পেল। তাহলে গড় দূরত্ব হচ্ছে, শনির গড় দূরত্ব তো 143 কোটি কিলোমিটার, 143 কোটি কিলোমিটার। ইউরেনাসের গড় দূরত্ব, ইউরেনাসকে কত টাকা দিয়েছিল নেপচুন? 287 টাকা। তাহলে এর 287 কোটি কিলোমিটার দূরত্ব, এবং নেপচুনের 450 কোটি, কারণ এরা নেপচুনকে সরাসরি দিয়েছে। তাহলে এটা কত হবে? 450 কোটি কিলোমিটার। এখন এটা তুমি যদি ছন্দ আকারে মনে রাখতে পারো, বা এইভাবে যদি কবিতার মতো বলতে পারো, জাস্ট এইভাবে 5 10 15, 5 10 15 22 77, 5 10 15 22 77, পয়েন্ট থাকলে 8, পৃথিবী ছাড়া। 5 10 15 22 77, পয়েন্ট থাকলে 8, পৃথিবী ছাড়া। কিভাবে দেখো তো? আচ্ছা দেখো তো, এখানে যেগুলাই পয়েন্ট আছে সেগুলাই দেখো পয়েন্টের পরে 8 আছে, রাইট? পয়েন্টের পরে 8 আছে। আচ্ছা, এটা 5, এটা 10, এটা 15, 22 77। আচ্ছা, আমি কি বলছি? 5 10 15 22 77, পয়েন্ট থাকলে 8, পৃথিবী ছাড়া। পৃথিবী ছাড়া কেন বললাম? আচ্ছা, একটু এখানে ফোকাস করো। এই যে পৃথিবী, এর কি কোনো পয়েন্ট আছে? এর কিন্তু কোনো পয়েন্ট নেই, এই জন্য বলছি পৃথিবী ছাড়া। তাহলে 5 10 15 22 77, পয়েন্ট থাকলে 8, পৃথিবী ছাড়া। তাহলে এই প্রথম এই 5টার মধ্যে পৃথিবী ছাড়া বাকিগুলো পয়েন্ট আছে, আর পয়েন্ট থাকলে কত হবে? 8। আর তুমি কিভাবে মনে রাখতে পারো? তুমি মুখে মুখে এইভাবে বলছো যে 5 10 15, 5 প্রথমে বলছো, তার মানে প্রথমে বুধ আছে 5.8 কোটি কিলোমিটার, 10 বলছো 10.8, তারপর পৃথিবী 15 বছর, তাহলে 15, মঙ্গল 22.8, আর এই যে রাজা, এর কত হলো? 77.8 কোটি কিলোমিটার এর গড় দূরত্ব। এটা তো, আর এটা তোমরা কিভাবে মনে রাখবে সেটা তুমি বলে দিছি। প্রথমে শনি ঘুষ দিল কত টাকা, এ থেকে কেটে সেটে কত আসলো, এখান থেকে কত আসলো, শনির কাছ থেকে কত পাইলো, আর এইভাবে তোমরা এই জিনিসটা কি করতে পারো? মনে রাখতে পারো। তো এই বিষয়টা যদি মানে এই বিষয়টা তোমাদের বুঝতে সহায়ক বা সুবিধা হবে সহজে মনে রাখার জন্য। এখন আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ব্যাস নিয়ে। ব্যাস নিয়ে আলোচনা করব। ব্যাস নিয়ে আলোচনা করার আগে একটি বিষয় তোমাদেরকে, তোমরা একটু লক্ষ্য করো, তোমাদেরকে একটি বিষয় আমি বলে দিই। এই ব্যাস, যে ব্যাসটা আমি এখানে দেব, এই ভূগোল বইয়ের 13 থেকে 15 পৃষ্ঠার মধ্যে এই ব্যাসটা হুবহু মিলবে, কোনো কম বেশি হবে না, হুবহু মিলবে, চ্যালেঞ্জ। কিন্তু
বিজ্ঞান শাখার এই বায়বী বইয়ের 24 থেকে 26 পৃষ্ঠার মধ্যে ব্যাসটা একটু কম বেশি আছে। তোমরা বই দেখলে হয়তো বলবা যে ভাইয়া তো বললো ব্যাস এত, কিন্তু ব্যাস তো মিলতেছে না। এই জিনিসটা একটু কম বেশি হতে পারে, তোমরা এটা মিলিয়ে নেবে, কিন্তু এই জিনিসগুলোতে কম বেশি হবে না। ঠিক আছে, দেখো একটু ফোকাস করো। এই বুধের ব্যাস হচ্ছে কত? বুধের ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার গেল। শুক্রের ব্যাস হচ্ছে 12104 কিলোমিটার। পৃথিবীর ব্যাস হচ্ছে 12667 কিলোমিটার। মঙ্গলের ব্যাস হচ্ছে 6787 কিলোমিটার। এরপর তোমরা বলবা যে এটা কিভাবে মনে রাখা সম্ভব, সেটা আমি একটু পরে বলতেছি। বৃহস্পতির তোমরা ব্যাস পাবে 1,42,800 কিলোমিটার। ঠিক আছে, এবং শনি পাবে 1,20,000। 1,000,000 অযুত। আর একটা শূন্য আমাদেরকে দিতে হবে, ভুল করা যাবে না। হ্যাঁ, তাহলে 1,000,000 অযুত লক্ষ, 1,20,000। ঠিক আছে, ইউরেনাসের পাবো 49,000। নেপচুনের বাবা 48,400। এখন তোমরা বলতেছো ভাইয়া এটা কিভাবে মনে রাখতে হবে? এটা মনে রাখতে গেলে তো অনেক হিজিবিজি ফিল হচ্ছে, যে এতগুলো সংখ্যা কিভাবে মনে রাখবো? দেখো জাস্ট একটা টেকনিক দেখো। টেকনিকটা খুব ইজি। টেকনিক বলতে টেকনিক তোমরা বুঝতেছো যে দেখো, তোমরা ওখানে পড়তে গেলে দেখবা যে সৌরজগতের প্রথম বৃহত্তম গ্রহটি হচ্ছে বৃহস্পতি। প্রথম বৃহত্তম গ্রহটি কি? বৃহস্পতি। আচ্ছা, এ যদি প্রথম বৃহত্তম বৃহস্পতি গ্রহ হয়, তাহলে এর ব্যাসটা একটু বেশি হবে। এর ব্যাস হলো 1,42,800 কিলোমিটার। তাহলে গ্রহরাজ তার এই বৃহস্পতির ব্যাসটা কত? 1,42,800 কিলোমিটার। তারপরে কি? তারপর হচ্ছে এই শনির ব্যাসটা হচ্ছে 1,20,000। তাহলে 1,42,000 বড় নাকি 1,20,000 বড়? অবশ্যই 1,42,000 বড়। 1,42,000 বড় হলে তাহলে এই হলো প্রথম, ওখানে দেখবা যে এমসিকিউ তোমরা পাবা বা এতে পাবা, সৌরজগতের প্রথম বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির এই দ্বিতীয়তে পাবা যে এখানে তোমরা 1,20,000, এটা দ্বিতীয় বৃহত্তম গ্রহ। দ্বিতীয় বৃহত্তম, আজ অনেক সময় হয়ে গেছে আমাদের বলতে, এখন তাড়াতাড়ি শেষ করে দেবো। এটা শনি এর থেকে দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এটা প্রথম বৃহত্তম গ্রহ, এটা দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এবং এটা তৃতীয় বৃহত্তম গ্রহ। এখানে দেখা যায় আমরা সহজে বুঝতে পারবো। এটা প্রথম বৃহত্তম গ্রহ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা তৃতীয়, তার প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এইটা প্রথম বৃহত্তম গ্রহ, এটা দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এটা তৃতীয় বৃহত্তম গ্রহ। অবশ্যই এটার ব্যাস বেশি হবে, এটার ব্যাস তার থেকে কম হয়, এটার ব্যাস তার থেকে কম হয়। তার মানে একটা বৃহস্পতির ব্যাসটা হচ্ছে 1,42,800 কিলোমিটার, শনির ব্যাস 1,20,000, ইউরেনাসের হচ্ছে 49,000 কিলোমিটার, এবং নেপচুনের হচ্ছে 48,400 কিলোমিটার। এবং শুরুতে বুধের এর কাছাকাছি আছে, তাহলে এর ব্যাসটা তো অবশ্যই কম হয়, 4,850 কিলোমিটার, 12,104, এবং পৃথিবী হচ্ছে 12,667 কিলোমিটার। তাহলে দেখো এখানে আরেকটা এক্সট্রা বিষয় হচ্ছে যে সূর্যের ব্যাস কত? অনেক প্রশ্ন করতে হবে, ভাইয়া যে গ্রহগুলোর কথা তো বললেন, তো সূর্যের ব্যাস কত? সূর্যের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। সূর্যের ব্যাস, এই সূর্যের ব্যাসটা কত? 13,84,000 কিলোমিটার। এবং তোমরা আরো কেউ প্রশ্ন করতে পারো যে এর ভর কত? দেখো এর ভর তোমার বোঝার জন্য একটু এদিকে আসো। এর ভর হচ্ছে 1.99 গুণ 10⁻13 কিলোগ্রাম। এটা হচ্ছে সূর্যের, এটা হচ্ছে ভর, এবং এটা হচ্ছে সূর্যের ব্যাস। তো এখানে সংখ্যার বাড়তি কি কি জিনিস পাবা? আর অন্যান্য বিষয় আছে, যে কোন গ্রহের মধ্যে কোন গ্যাস আছে, অন্যান্য বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। যেহেতু এখানে আমরা এই সংখ্যার খেলা বলে এই কথাটা ইউজ করছি, তো আমরা সংখ্যার বিষয়টাকে বেশি গুরুত্ব দেবো। দেখো এই নেপচুনে যদি তোমরা যাও, নেপচুনে গিয়ে পাবা এর আয়তনটা 72টা পৃথিবীর সমান। কতটা পৃথিবীর সমান? 72টা পৃথিবীর সমান। এবং
এই নেপচুনের, এই কিন্তু নেপচুন, এই নেপচুনটা এই 72টা পৃথিবীর আয়তনের সমান এবং 17টা পৃথিবীর ভরের সমান হচ্ছে এই নেপচুন। তাহলে হিসাব করো কত বড়, 17টা পৃথিবীর ভরের সমান। আর বাড়তে কি বাবা, এই দেখো এই যে রাজা বৃহস্পতি, এই রাজা কিন্তু অনেক জ্বলে, এই রাজা কিন্তু ভালো না, এই রাজা কিন্তু ভালো না। কেন? এই রাজা একে তো ধূম পাই, আবার কি করে বাকি করলো কত টাকা, 4331 টাকা। তো দেখো এই রাজাকে নিয়ে কিছু বলুন। সেই রাজাটা হচ্ছে এর অভ্যন্তরে, এই বৃহস্পতির অভ্যন্তরে, বৃহস্পতি বলতে আমরা 5 নম্বরকে বোঝাচ্ছি, এই বৃহস্পতির অভ্যন্তরে প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। কত হাজার? 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। একটু মনে রাখবা, কষ্ট করে মনে রাখবা, এটা তো ডিফারেন্ট কোয়ালিটি, তো সবগুলোতে নাই। 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আছে। আর তোমরা দেখবা যে এখানে মঙ্গল গ্রহে, না সরি, ওখানে দেখা যাচ্ছে এই বুধ গ্রহের মধ্যে একটা শাল পাবা। এই বুধ গ্রহ, এই জায়গাটা একটু আমি মিশাই দিচ্ছি, একটু এই জায়গাটা আমি কি করতেছি, মিশাই দিচ্ছি। তোমরা এই ভরটা গুলো মনে রাখবা, আলোচনার জন্য জায়গাটা কম তো। তো তো এখানে যে বিষয়টা এখন দেখবো যে এই বুধের এখানে একটা সাল পাবা, সেটা হচ্ছে 1974 সালে কি হয়েছে? 1974 সালে মার্কিন মহাশূন্য যান মেরিনার 10 বা মার্কিন মহাশূন্য যান মেরিনার 10 কি করছে, বুধের, এই যে এটা বুধ, একে পরিক্রমণ করে এর আবরণটা কেমন এটা দেখছে যে এর আবরণটা চাঁদের মতো এবং এর ভূত্বকটা এগুলো থেকে, এগুলো আরো অনেক ব্যাখ্যা আছে। তো স্বাভাবিকভাবে শুধু সংখ্যার বিষয়টা তোমরা কি করো, মনে রাখো। আচ্ছা দেখো, এখান থেকে আমরা কতগুলো বিষয় জানতে পারলাম। দেখো এই যে 8টা উপগ্রহের বিষয় জানতে পারলাম, 8টা প্রদক্ষিণ কাল জানতে পারলাম, গড় দূরত্ব 8টা জানতে পারলাম, প্রত্যেকটা গ্রহের ব্যাস কতটুকু সেটা জানতে পারলাম। তাহলে 1 2 3 4, তাহলে এখন 4 আসতে 32টা সংখ্যা আমরা এই ক্লাসটার মাধ্যমে সংখ্যাবাচক প্রশ্নের উত্তর আমরা মনে রাখতে পারবো। সেই সঙ্গে এই সাল এবং সূর্যের ভর এবং সূর্যের ব্যাস নিয়ে আমরা জানতে পারলাম। এখানে এক্সট্রা তথ্য অনেক রয়েছে, যেমন মাস্ট বি শুক্রের মধ্যে অ্যাসিড বৃষ্টি হবে। শুক্রে যদি কখনো বৃষ্টি হয় তাহলে অ্যাসিড বৃষ্টি হবে। কি বৃষ্টি হবে? অ্যাসিড বৃষ্টি। সেখানে অ্যাসিড বৃষ্টি হয়, এখানে ডিফারেন্ট, এখানে তোমাকে আলাদা করে করতে হচ্ছে না। এই শুক্রের মধ্যে কি বৃষ্টি হবে? যদি অ্যাসিড বৃষ্টি হয়। এই শুক্রকে অনেকে শুক্র তারা আবার সন্ধ্যা তারা মনে করে, কিন্তু আসলে এটা কোনো তারা কিছু না। তো এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তো এটার ব্যাপক পরিসরে আলোচনা করতে গেলে অনেক কিছু। দেখো এখন আমি তোমাদেরকে সংক্ষেপে কিছু জিনিস দেখি, ওখানে আশেপাশে আরো কয়েকটা জিনিস দেখতে পাবো। দেখা যাচ্ছে নিরক্ষীয় ব্যাস আছে, মেরুদেশীয় ব্যাস আছে, আরো জিনিস আছে। তো আমরা আগে দেখি যে সাধারণভাবে মুখস্থ করার চেয়ে বোঝাটাই বেটার, আমি বলবো বেস্ট। মুখস্থ করার থেকে বোঝাটাই বেস্ট। সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে, সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে, এই যে বুধ ঘুরতেছে, শুক্র ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, সূর্যকে কেন্দ্রে করে যারা ঘোরে এদের নাম হচ্ছে গ্রহ। তোমাকে বলো যে গ্রহ কাকে বলে, তুমি এটা আলাদা করে মুখস্থ না করে এইভাবে মনে রাখতে পারো, সূর্যকে কেন্দ্র করে যারা ঘোরে এবং যাদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই তাদেরকে গ্রহ বলে। সহজভাবে হচ্ছে। এখন এই গ্রহগুলা তাপ কি পায়, কোথা থেকে পায়? সূর্য থেকে তাপ পায়, তাপ পেয়ে কি হয়? উত্তপ্ত হয়। এখন দেখো এরা কি হচ্ছে, এখন এগুলো এক একটা গ্রহ, এরা কি এক একটা গ্রহ। এখন এটা গ্রহ গেল, তুমি বলতেছো ভাইয়া উপগ্রহ কি? প্রশ্ন করতে পারো যে ভাইয়া উপগ্রহ কি? এই প্রথমে সূর্যকে যারা মহাকর্ষ বলের কারণে আবর্তন করতেছে, পরিক্রমণ করতেছে, এরা গ্রহ, এদের নিজস্ব আলো বা তাপ নেই। এখন এই গ্রহগুলা দিয়ে আবার এগুলা কি করতেছে? উপগ্রহ আছে, এরা কি করতেছে? এই এই গ্রহগুলাকে পরিক্রমণ করতেছে। এরা সূর্যকে না, এরা গ্রহগুলাকে পরিক্রমণ করতেছে। তো গ্রহগুলোকে পরিক্রমণ করতেছে যে সকল জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই, তাদেরকে গ্রহ বলে। এবং যে সকল জ্যোতিষ্ক গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, কি করতেছে? গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, তাদের নিজস্ব কোনো আলো বা তাপ নেই, তারা সূর্যের আলো আলোকিত বা তাপ পেয়ে থাকে, তাদেরকে কি বলে? উপগ্রহ বলে। তাহলে বিষয়টা কি খুব কঠিন লাগলো? তো এখানে দেখো আর একটা জিনিস হয়তো অনেকেই করতে পারো, তো এই সংখ্যার প্যাটার্নের পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি? ধূমকেতু।
ধূমকেতু তো সবাই চেনো, যার মাথা আছে লেজ আছে তাকে ধূমকেতু বলে। তার সংক্ষেপে আলোচনা করতেছি যে তার যার মাথা আছে এবং লেজ আছে। এই ধূমকেতু যখন পরিক্রমার সময় অনেক দূর পরিসরে এরা কি করে, পরিক্রমণ করে। এরা যদি সূর্যের কাছাকাছি আসে তাহলে এদের লেজটা লম্বা হয়, এদের লেজটা কি হয়, লম্বা হয়। এবং যারা দূরে যায় এরা মাঝে মাঝে উঠে আসে, আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এর কারণটা কি, জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি, ওর নাম হচ্ছে, ওনার ওই বিজ্ঞানী নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি। এডমন্ড হেলি, তার এই জায়গাটা একটু মিশিয়ে দিচ্ছি। তো এডমন্ড হেলি কি করছে, এডমন্ড হেলি বানানটা মনে রাখবা, এডমন্ড হেলি এই একটা ধূমকেতু আবিষ্কার করছে। এই কি করলো, এই একটা ধূমকেতু আবিষ্কার করছে, এই একটা ধূমকেতু আবিষ্কার করছে। এখন এই, আচ্ছা আমরা সাধারণত কি দেখি, যে ব্যক্তি, যে বিজ্ঞানী সেলসিয়াস আবিষ্কার করলো সেটাকে আমরা সেলসিয়াস বলতেছি। বিজ্ঞানী নিউটন যেটা আবিষ্কার করলো সেটাকে নিউটনের সূত্র বলতেছি। তো এডমন্ড হেলি যে ধূমকেতু আবিষ্কার করছে সেটার নাম হচ্ছে হেলির ধূমকেতু। হেলির ধূমকেতু, হেলির কি ধূমকেতু, লিখতে অনেক সময় লাগতেছে, আমি শর্টকাটে দিচ্ছি। হেলির ধূমকেতু এইটা সর্বপ্রথম দেখা গেছে 200, এখানে একটা সংখ্যা পাইলাম 240 খ্রিস্টপূর্বাব্দ, 240 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম এই হেলির ধূমকেতুটা দেখা গেছে। এবং সর্বশেষ দেখা গেছে 1986 সালে। কত সালে, 1986 সালে এই হেলির ধূমকেতুটা দেখা গেছে। সাধারণত এই এডমন্ড হেলির, জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলির আবিষ্কৃত এই ধূমকেতু 76 বছর পর একবার দেখা যায়। 76 বছর পর কি করা যায়, একবার দেখা যায়। 76 বছর পর একবার দেখা যায়। এটা আমরা কি আলোচনা করলাম, আমরা এখানে ধূমকেতু নিয়ে আলোচনা করলাম। কি নিয়ে আলোচনা করলাম, ধূমকেতু নিয়ে আলোচনা করলাম। জাস্ট তিনটে সংখ্যা মনে রাখবা, 240 খ্রিস্টপূর্বাব্দে প্রথম একে দেখা যায়, 76 বছর পর একবার দেখা যায়, 1986 সালে একে সর্বশেষ দেখা যায়। এটা আমাদের ধূমকেতু বিষয়টা গেল। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, জাস্ট শর্টকাটে এই সহজ বিষয়গুলো আমরা মাথায় রাখবো। সেই বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা যদি গ্যালাক্সি নিয়ে আলোচনা করি, গ্যালাক্সি নিয়ে যদি আলোচনা করি, তো এই গ্যালাক্সিটা কি, সাধারণভাবে বলতে গেলে মহাকাশের মধ্যে বা এই মহাবিশ্বের মধ্যে, মহাকাশের মধ্যে যত গ্রহ, উপগ্রহ, এই নক্ষত্র যা কিছু রয়েছে, এই বিষয়গুলোর একটা বিশাল সমাবেশ আছে। এই সমাবেশটাকে কি বলে, গ্যালাক্সি বলে। বেশ এতটুকু। যদি এখানে সংখ্যাবাচক বলো তাহলে মহাকাশের মধ্যে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে, 100 বিলিয়ন কি আছে, গ্যালাক্সি আছে। মহাকাশের মধ্যে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। এদের আকৃতিগুলো উপবৃত্তাকার বা সর্পিলাকার। সর্পিলাকার যদি হয়, কোনো গ্যালাক্সি যদি সর্পিলাকার হয় তাহলে কি হবে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি দাঁড়াও। যদি সর্পিলাকার হয় তাহলে এর আয়তনটা মানে এর পরিসরটা বড় হবে। যদি সর্পিলাকার হয়, কোনো গ্যালাক্সি যদি সর্পিলাকার হয় তাহলে বড় হবে। আর যদি উপবৃত্তাকার হয় তাহলে এটি বেশি উজ্জ্বল হবে। এটা গ্যালাক্সির ক্ষেত্রে। এই ন্যূনতম একটা বিষয় ধারণা তোমরা গ্যালাক্সি থেকে মনে রাখবে। এরপরে কি তোমরা কি দেখবা, আমরা গ্যালাক্সি সম্পর্কে একটা সাধারণত ধারণা পাইলাম। এই গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। আকাশগঙ্গা কাকে বলে, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে আকাশগঙ্গা বলে, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে। বুঝতে পারতেছো, এটাকে ছায়াপথ বলে। তাই এটা সহজ না। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই প্রশ্নটা প্রায় 6-7টা বোর্ডের মধ্যে আসছে, যে ছায়াপথ কাকে বলে বা আকাশগঙ্গা কাকে বলে। তোমরা সহজে কি করতে পারতেছো, এই জিনিসটা মনে রাখতে পারতেছো। এরপরে দেখো, এই ছায়াপথের বিষয়টা কিন্তু আমাদের এই ওই গ্যালাক্সি থেকে আমরা পাইলাম। এখন যদি তোমরা বলো যে নক্ষত্র মণ্ডলী কি, প্রশ্ন করতে পারো কিনা যে ভাইয়া নক্ষত্র মণ্ডলী কি। তো নক্ষত্র মণ্ডলী হচ্ছে যে আমরা মেঘমুক্ত আকাশে, রাতের মধ্যে মেঘমুক্ত আকাশে বিশেষ আকৃতিতে নক্ষত্রদেরকে একজোট হতে দেখি। আমরা একজোট হতে দেখি মুক্ত আকাশের মধ্যে, মেঘ নাই সে আকাশে একজোট হতে দেখি। এই একজোট হওয়ার পরে আমাদের এই পরিচিত আকৃতিটাই হচ্ছে নক্ষত্র মণ্ডলী। অর্থাৎ নক্ষত্ররা বিশেষ একটা আকৃতি থাকে এবং বিজ্ঞানীরা এদের এই আকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন নাম দিয়েছেন। তার মধ্যে আমরা কি করব, আমরা 5টা নক্ষত্র মণ্ডলীর নাম এখনই আমরা শিখব।
কয়টি নক্ষত্রমণ্ডলের নাম ছিল? 5টা। এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কালপুরুষ। তোমরা একটু বুঝি নিও বিষয়টা, হ্যাঁ, কালপুরুষ। 3 নাম্বারটা হচ্ছে ক্যাসিওপিয়া, ক্যাসিওপিয়া। 4 নাম্বারটা হচ্ছে লঘু সপ্তর্ষি, লঘু এই সপ্তর্ষিটা এখানে, লঘু সপ্তর্ষি। 5 নাম্বারটা হচ্ছে কুক্কুর মণ্ডল। এই নামটা একটু অদ্ভুত না, কুক্কুর মণ্ডল, কিন্তু এর আকৃতির উপর দেওয়া হয়েছে কুক্কুর মণ্ডল, ঠিক আছে? হ্যাঁ, তো এই 5টা হচ্ছে কি নক্ষত্রমণ্ডলী, এই 5টা হচ্ছে কি নক্ষত্রমণ্ডলী। এই 5টা নাম তোমরা মনে রাখবা। এখন তোমরা বলে যে ভাইয়া যে তুমি তো নক্ষত্রমণ্ডল নিয়ে আলোচনা করলা, তো এখন নক্ষত্রটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। নক্ষত্রটা জানতে হবে না? নক্ষত্র না জানাই আমরা কি করছি, আমরা নক্ষত্রমণ্ডলী জানছি। তো এই জিনিসটা তোমরা কি করতে পারো, লিখে নিতে পারো। আমরা এখন নক্ষত্র নিয়ে আলোচনা করব। দেখো, গ্রহগুলোর কিন্তু নিজস্ব কোনো আলো নেই, গ্রহগুলোর কি নেই, নিজস্ব কোনো আলো নেই। গ্রহ উপগ্রহগুলোর নিজস্ব কোনো আলো নেই, কিন্তু নক্ষত্র হচ্ছে যেসব জ্যোতিষ্কের, মনে রাখবা আমার কথাটা মনে রাখবা, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে কি বলে, নক্ষত্র বলে। তাদেরকে কি বলে, নক্ষত্র বলে। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। এদের এক একটা নক্ষত্র দূরত্ব এত বেশি যে এটা কিলোমিটার দ্বারা পরিমাপ করা যায় না। কি যায় না? কিলোমিটার দ্বারা পরিমাপ করা যায় না। এটাকে কি কি দিয়ে পরিমাপ করতে হয়? আলোকবর্ষ দিয়া পরিমাপ করতে হয়। ডিস্টার্ব করবে না, ক্লাস চলতে থাকবে, কোনো ডিস্টার্ব করবে না। তো এখানে কি হয়েছে, এটা আলোকবর্ষ দ্বারা পরিমাপ করতে হয়। আচ্ছা, মনে রাখবা একটা জিনিস, আলো সেকেন্ডে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। কি করে? 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই 1 সেকেন্ডে এই পথটা অতিক্রম করলো। এখন এইভাবে আলো 1 বছরে যে পথটা অতিক্রম করবে সেটাকে আমরা 1 আলোকবর্ষ বলবো। কত বলবো? 1 আলোকবর্ষ বলবো। তার আলোকবর্ষ কাকে বলে আলাদা করে মুখস্থ করতে হবে। আলো 3 কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, 1 বছরে যতটুকু পথ অতিক্রম করবে এই দূরত্বটাকে আলোকবর্ষ বলে, 1 আলোকবর্ষ বলে। সূর্য আপনার নক্ষত্র, সূর্যটা নক্ষত্র, সূর্যটা কি? সূর্য একটা নক্ষত্র। এই নক্ষত্রের মানে এর কাছাকাছি একটা নক্ষত্র আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্টোরাই। নামটা মনে রাখবা, নামটা মনে রাখবা, প্রক্সিমা সেন্টোরাই। প্রক্সিমা সেন্টোরাই, এই প্রক্সিমা সেন্টোরাই এটা কি, এটি কিলোমিটার দ্বারা পরিমাপ করা যায় না। এটার আলোকবর্ষ এর দূরত্বের পরিমাণ হচ্ছে 4.2 আলোকবর্ষ। তাহলে সূর্য থেকে পৃথিবীর, এই সূর্য এবং পৃথিবীর থেকে এর যে দূরত্বটা প্রক্সিমা সেন্টোরাই 4.2 আলোকবর্ষ। তাহলে এটা, আর এই নক্ষত্রের মধ্যে যে প্রজ্বলিত যে গ্যাসটা রয়েছে, এটা অনেকে প্রশ্ন করতে পারে যে কত ডিগ্রি সেলসিয়াসে জ্বলতেছে। এটা 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলতেছে। 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ভিতরে চলতেছে। তো এগুলো আমরা কি পাইলাম, আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। এখানে দেখা যাচ্ছে আমরা নক্ষত্র, গ্যালাক্সি, তারপরে নক্ষত্র মণ্ডলী, ধূমকেতু, তারপরে এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো নিহারিকা। হোয়াট ইজ নিহারিকা? কেউ প্রশ্ন করতে পারো যে নিহারিকাটা কি? এই নিহারিকা হচ্ছে যে মেঘমুক্ত আকাশের মধ্যে স্বল্পালোকিত মানে আলো কম, স্বল্পালোকিত তারকার আস্তরণ, এটাকে নিহারিকা বলে। যে নিহারিকার মধ্যে গ্যাস আছে, যেটা গ্যাসীয় পদার্থ দ্বারা পূর্ণ, সেটাকে গ্যাসীয় নিহারিকা বলে। এক একটা নিহারিকার মাঝে, এটা একটা নিহারিকা, এটা একটা নিহারিকা, এর মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে, এর মাঝে কোটি কোটি কি থাকতে পারে, নক্ষত্র থাকতে পারে। গেল। এখন আমরা নিহারিকা মানে সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়গুলো জেনে নিচ্ছি। এখন আমরা শিখবো উল্কা কি। উল্কা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার, কারণ এই জিনিসগুলো এমসিকিউতে বা এতে আসলো আমরা বুঝলাম না, তখন আমাদের কি হয়ে যাবে, থামে না। উল্কা হলো আমরা রাতের মেঘমুক্ত আকাশে আমরা যখন তাকাইলাম তখন দেখতেছি নক্ষত্রগুলো ছুটে যাচ্ছে বা নক্ষত্রগুলো খসে পড়ে যাচ্ছে। আমরা এটাকে বা বইয়ের ভাষায় এটাকে বলে নক্ষত্র পতন
বা তারা খসা, নক্ষত্র পতন বা তারা খসা। আসলে এটা এই তারা খসা এগুলো কোনো কিছুই নয়, আমরা জাস্ট ছুটে যাওয়া দেখি বা পড়ে যাওয়া দেখি বলে তারা খসা বা নক্ষত্র পতন বলি। আসলে এটাই কিছু না, ব্যাপারটা হচ্ছে এটার নাম হচ্ছে উল্কা। এটার নাম হচ্ছে উল্কা। এর নির্দিষ্ট স্থান থেকে যখন পৃথিবীর দিকে ছুটে আসে, তখন এ 3 কিলোমিটার পার আওয়ারে চলে। এত দ্রুততে আসে, আসার ফলে কি হয়, বায়ু 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 এদিকে বায়ু এদিকে বায়ু, বায়ুর সঙ্গে যখন ঘর্ষণ হওয়ার পরে জলে ওঠে। এই জলে ওঠার কারণে আমরা মনে করি যে তারা খসে পড়তেছে বা নক্ষত্রগুলো কি হতে চলে যাচ্ছে। এটাই হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা উল্কা শিখলাম, এখন আমরা শিখবো আর একটা জিনিস আছে ওখানে, সেটা হচ্ছে ছায়াপথ। একটু আগে কিন্তু আমি একটা তোমাদেরকে ডেফিনেশন দিছি। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, সেটা হচ্ছে ছায়াপথ কি বা আকাশগঙ্গা। একটা গ্যালাক্সির কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কি বলে, আকাশগঙ্গা বলে, কিংবা সেটাকে ছায়াপথ বলে। ছায়াপথ হলো উত্তর দক্ষিণ দিক থেকে, আকাশের মধ্যে উত্তর দক্ষিণ থেকে এক ধরনের একটা তেজোদ্দীপ্ত মানে যেটা জলে একটা রাস্তার মতো একটা অংশ আছে। এখানে অসংখ্য নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো জ্বলতেছে। এটা এটা একটা ছায়াপথের একটা। আর যদি ছায়াপথের প্রশ্ন আসে তাহলে বলবা কোনো একটা গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে বা আকাশগঙ্গা বলে। এই হলো আমাদের এই সৌরজগতের যে চ্যাপ্টারটা আছে, যারা ভূগোল পরিবেশ এবং 13 থেকে 15 পেজ বা এই যারা আছো, এই মোটামুটি বিষয়গুলো এখানে এখানে আরো কয়েকটি বিষয় আছে। যদি আমরা সংক্ষেপে এই বিষয়গুলোর সম্পর্কে একটা ধারণা পেতে চাই, এই ক্লাসরত অবস্থায় আমি কিন্তু একবার বলছি যে যদি 365 দিন পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে, তো এটা কি এমনি এমনি যাবে? 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড কি এমনি এমনি যাবে? এটা হচ্ছে একটা হিসাব আছে। দেখো, এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে 6 ঘন্টা ধরা হয়। 6 ঘন্টা ধরা হয়। কত ঘন্টা ধরা হয়? 6 ঘন্টা ধরা হয়। 6 ঘন্টা ধরা হওয়ার কারণে, আচ্ছা, 4 বছর, 1 বছরে 6 ঘন্টা বেশি হলো, 4 বছরে 6 × 4 = 24 ঘন্টা। এই 24 ঘন্টা বৃদ্ধি পাইলো না, এই 24 ঘন্টা কি উড়ে যাবে? এই 24 ঘন্টা তো উড়ে যাবে না। এটাকে কি করতে হবে, এইটাকে আবার একটা যারা এটা তৈরি করছে বা করছে, এই বিষয় নিয়ে গবেষণা করছে, তারা কি করছে, এই 24 ঘন্টা আবার একদিন হয়, এই একদিনটা কোথায় দেবে তারা? ফেব্রুয়ারি মাসের, কোন মাসের? ফেব্রুয়ারি মাসটা হয় 28 দিনে, সেখানে যোগ করে ওরা একদিন করে ফেব্রুয়ারি মাসটা 29 দিন। এটা প্রতি বছরে হবে না, প্রতি 4 বছর পর, কারণ 4 6 24, 6 করে মিলতে গেলে 4 বছর লাগবে। 4 বছরে কি হবে, যে একদিন বাড়বে, এই একদিন তারা ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন করে দিয়েছে। করে দেওয়ার কারণ সেখানে হয়েছে 366 দিন। 366 দিন হওয়ার কারণে এটাকে বলবো আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ। আলাদা করে এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই ক্যালকুলেশনটা বা এই সিস্টেমটা মনে রাখলে তোমরা বুঝতে পারবা যে লিপ ইয়ার বা অধিবর্ষ এটাকে আমরা বলতেছি। প্রতি 4 বছর পর একবার হবে। এখন দেখো বোর্ডের প্রশ্ন কিভাবে আসবে, বা যদি এই প্রাসঙ্গিক প্রশ্ন আসে তাহলে কিভাবে আসবে। তোমার প্রশ্নটা, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা নিছো, আমরা বোঝানোর স্বার্থে এই জিনিসটা তোমরা জাস্ট লিখে নিবা। আমরা এই জিনিসটা এখন এখান থেকে মিশাই দিচ্ছি, ঠিক আছে? তোমরা জাস্ট ওখানে থেকে লিখে দিতে পারো। আচ্ছা, একটু মিশাই দিচ্ছি বোঝানোর স্বার্থে। পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে 2023 সাল থেকে 2026 সালের মধ্যে অধিবর্ষ কয়টি? আসতে পারে কিনা বলো। তাহলে তোমরা কিভাবে পাবা? কোনো একটি সালকে 4 দ্বারা ভাগ দিবা। কত দ্বারা? 4 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি ভাগশেষ না আসে, শূন্য আসে, কোনো ভাগশেষ আসতেছে না, শূন্য আসতেছে, তাহলে বুঝবা সেটা লিপ ইয়ার বা অধিবর্ষ। আর যদি শূন্য না আসে, ভাগশেষ আসে, তাহলে বুঝবা সেটা লিপ ইয়ার বা অধিবর্ষ নয়। এটা হচ্ছে এই। তো এই মহাবিশ্ব ও আমাদের পৃথিবী ভূগোলের এই অংশটা, আর এটা হচ্ছে এই বিজ্ঞানের হচ্ছে এটা সৌরজগৎ ও ভূমণ্ডল। তো এই পেজের মধ্যে তো এখানে আরো কিছু বিষয় আছে, দ্রাঘিমা আছে, অক্ষরেখা আছে, নিরক্ষীয় রেখা আছে, আবার আর্নিক গতি, বার্ষিক গতি আছে। তো আর্নিক গতি, বার্ষিক গতির বিষয়টা কিন্তু মানে দেখা যাচ্ছে টোটালি অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে তো একটু সময় লাগবে। তো টোটালি বিষয়টা নিয়ে মোটামুটি তারপরে আমরা শর্টকাটে আমরা বিষয়টাকে মাথায় নেওয়ার চেষ্টা করতেছি। আর্নিক গতি, বার্ষিক গতি, এগুলার একটা ব্যাপক আলোচনা আছে। কি আছে?
ব্যাপক আলোচনা আছে। দেখা যাচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার পরিক্রমণ করে, এটা আহ্নিক গতি স্বাভাবিকভাবে। এবং বার্ষিক গতিটা হচ্ছে যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড যে পরিক্রমণ করে, এটা বছরে যে একবার করে, এটা বার্ষিক গতি। আরও অনেক ব্যাখ্যা আছে যে পৃথিবী যে আবর্তন করতেছে, তাহলে আমরা ছিটকে পড়তেছি না কেন, আমরা এই বলটা অনুভব করতেছি না কেন, এই প্রবলেমগুলো কি, এটা কেন হচ্ছে, এই কারণটাও আমরা কি করতে পারবো, পরবর্তী ক্লাসে জানতে পারবো। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিম, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ। দেখেন পূর্ব পশ্চিমে নিরক্ষীয় আছে, পূর্ব পশ্চিমে নিরক্ষীয় ব্যাস এবং উত্তর দক্ষিণে আছে মেরু ব্যাস। নিরক্ষীয় ব্যাসটা হচ্ছে 12,000, এটা কত, 12,500 না 12,714, এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, না সরি, এটা মেরু ব্যাস। আমরা যেটা বলতে চাচ্ছি এটা একটু মিস্টেক হয়ে গেছে। এই নিরক্ষীয় ব্যাসটা হবে 12,757, নিরক্ষীয় ব্যাসটা হবে 12,757, আর এটা হলো নিরক্ষীয় ব্যাস, এটা হচ্ছে মেরুদেশীয় ব্যাস, এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। এইভাবে ধরো এম আর এন দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। এদের এই পৃথিবীর ব্যাসের আবার গড় হচ্ছে 12,734.5। এই বিষয়টা তোমরা এইখানে পাবা, এখানে গেলে তোমরা এই পৃথিবীর সাইজ এবং আকৃতিতে এটা পাবা। মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালে কি করছে, 1961 সালের 12ই এপ্রিল স্পুটনিকের চরে এই পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করার সময় সে দেখতে পারে যে উত্তর এবং দক্ষিণ দিকে কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম দিকে কিছুটা স্ফীত, ঠিক আছে, কিছুটা স্ফীত রয়েছে, এই দেখতে পাচ্ছে। তো সেই কারণে যেহেতু সমতল নয় বা সমান নয়, সেক্ষেত্রে এই মেরুদেশীয় ব্যাস এবং এই ব্যাসগুলো কম বেশি হতে পারে। এখন দেখো, যদি তোমরা পরিধির কথা বলো, যে পৃথিবীর যে পরিধিটা আছে, সে পরিধিটা হচ্ছে কি, পৃথিবীর দেখা যাচ্ছে যে মেরুদেশীয় একটা পরিধি আছে, নিরক্ষীয় একটা পরিধি আছে। নিরক্ষীয় পরিধিটাকে বড় পরিধি বলা হয়, মনে রাখবা। নিরক্ষীয় পরিধিটা হচ্ছে 40,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে একটা শূন্য কাটা যাবে, তাহলে কত হবে 77 একক দশক শতক হাজার অযুত, 40,077 কিলোমিটার। 40,077 কিলোমিটার হচ্ছে কার, এটা হচ্ছে নিরক্ষীয় পরিধি। আর মেরুদেশীয় পরিধি হচ্ছে 40,009। তাহলে এটা হলো ছোট, এটা বড়, তাই এটাকে বৃহৎ পরিধি বলা হয়। এদেরকে গণনার সুবিধার জন্য কি করা হয়, 40,000 ধরা হয়। এদেরকে গণনার সুবিধার জন্য কত ধরা হয়, 40,000 ধরা হয়, ঠিক আছে। এর সময় কেউ ডিস্টার্ব করবা না। তো এখানে এইটাকে গণনার সুবিধার জন্য 40,000 ধরা হয়। আর এইটাকে এই গড় ব্যাসটা, এটা হচ্ছে গড় ব্যাস, পৃথিবীর গড় ব্যাস, এই গড় ব্যাসটাকে 12,800 ধরা হয়। 12,800 একটু হিজিবিজি হচ্ছে, আমি এটা মিশিয়ে দিচ্ছি, 12,800 হবে। তো এই ব্যাসটাকে গড় ব্যাস 12,800 গণনার সুবিধার্থে ধরা হয়, 12,800 ধরা হয়। আচ্ছা দেখো, যদি ব্যাস 12,800 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? আমরা জানি ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে ব্যাসার্ধ বলে। তাহলে এর ব্যাসার্ধ একে 2 দিয়ে ভাগ দিলে যত হবে তত, 2 দিয়ে ভাগ দাও, তাহলে হচ্ছে 6,400। এখানে কি কোনো আলাদা কোনো কঠিন বিষয় চাই? তোমাকে মনে রাখতে হবে যে পৃথিবীর ব্যাসার্ধ 6,400, এইভাবে কোনো মনে রাখার প্রয়োজন নেই। তুমি জানো যে গড় ব্যাস 12,800 ধরা হয়, এই কারণে ব্যাসের অর্ধেক দৈর্ঘ্য ব্যাসার্ধ, এটা হচ্ছে 6,400 কিলোমিটার। তো বুঝতে পারছো? তো এরকম আরো অনেক বিষয় আছে, তার মধ্যে যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো সে বিষয়টা হচ্ছে যে বার্ষিক গতির ক্ষেত্রে একটা বিষয় আছে, আয়নিক গতির ক্ষেত্রে একটা বিষয় আছে, দ্রাঘিমা রেখা আছে, অক্ষরেখা আছে, সেখানে ছোটখাটো কিছু ম্যাথামেটিক্যাল বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আগামীতে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যে এই টেবিল যে শাখাটা যে সংখ্যার খেলা আলোচনা করা হলো, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু ভালো করে যদি বোঝো, একটু নোট করো, একটু দেখো, তাহলে তোমাদের যাদের কাছে এই সৌরজগৎ ভূমণ্ডল বা মহাবিশ্ব আমাদের পৃথিবী
মানবিক শাখার হও কিংবা বিজ্ঞান শাখার হও, যাদের কাছে খুব ভয়ের বিষয় বা ভয় লাগতেছে, তাদের এত ভয় লাগবে না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তী যে আলোচনাগুলো বাকি থাকলো বা যে বিষয়গুলো তোমরা বুঝতে পারো নাই, আবার আমি রিপিট করব, তোমরা বলবে যে কোন বিষয়টা তোমাদেরকে আবার রিপিট দিতে হবে। এই বিষয়গুলো তোমরা বলবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা কি করব, এই বিষয়টা নিয়ে বা যে বিষয়গুলো মিস্টেক হয়ে গেছে বা যে বিষয়গুলো ভালো করে বোঝো নাই বা তোমাদের কী কী জানা দরকার বা আরও জানা দরকার, তোমরা একটা কমেন্টে জানাবে। আমি সেই পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।